স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি তোফায়েল আহমদ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের মহারণ আজ। আর ঘণ্টা তিনেক পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং 2010 সালে বিশ্বকাপের মুকুটজয়ী স্পেন। মাঠে লড়াই দেখার আগে ফাইনাল ম্যাচ নিয়ে বিশ্লেষণের জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম সারওয়ার টিপু এবং ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। ধন্যবাদ। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বই আসলে অপেক্ষা করে আছে সেই মাহেন্দ্রক্ষণটির জন্য, যেটি বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে আজকে মূলত আলোচনা। তার আগে জাস্ট একটু এই বিশ্বকাপ নিয়ে গোলাম সারওয়ার টিপু আপনার কাছে জানতে চাই যে এই বিশ্বকাপ এই প্রথমবারের মতো 48টি দল নিয়ে এই বিশ্বকাপ শুরু হয়েছে। তারপরে 3টি দেশ যৌথভাবে আয়োজন করেছে। হাইড্রেশন ব্রেক নতুন যুক্ত হয়েছে, ভিআর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক নতুন সংযোজন আছে, নতুন আলোচনা আছে। এবারের বিশ্বকাপকে আপনি ইতিহাসের অন্যান্য বিশ্বকাপের তুলনায় কোথায় রাখবেন বা এই বিশ্বকাপকে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। প্রথম কথা হলো যে দলই তো অনেকগুলো বেড়ে গেল। 2 নম্বর হলো যে 3টা দেশে, এর আগে 2টা দেশে হয়েছে, এবারে একটা আবার এখন তো দেখা যায় নেক্সট ওয়ার্ল্ড কাপও 3টা দেশে হবে, স্পেন, পর্তুগাল আর মরক্কো। এটা এখন যখন থেকে 2 দেশে হয়েছিল, জাপান, সাউথ কোরিয়া, তখন কিন্তু একটা প্রবলেম হয়েছিল, কিন্তু সেটাকে ওভারকাম করছে ফিফা। এটা তাদেরকে ক্রেডিট দেওয়া যায়। তারপরে এই যে ব্রেক, হাইড্রেশন, আমার সব ঠিক আছে, শুধু হাইড্রেশন ব্রেক সম্বন্ধে আমার একটু আপত্তি আছে। এটা এয়ার কন্ডিশন স্টেডিয়ামের ভিতর হাইড্রেশন কেন? আচ্ছা, এখন এই হাইড্রেশন কি ইউরোপে যখন খেলা হবে তখনই কি হাইড্রেশন এটা থাকবে কিনা? ওয়ার্ল্ড কাপের জন্য ঠিক আছে, ওইখানে বোধহয় একটু ওই ইউরোপিয়ান দলগুলিকে হয়তো বোধহয় ওদের কথা চিন্তা করে বোধহয় এটা করা হয়েছে, সম্ভবত। আই এম নট শিওর। এর পিছনে বাণিজ্যও তো একটা বড় ইস্যু। আমি আসছিলাম ওই জায়গায়। তো বাণিজ্য তো আজকে যেমন আমি যদি ভুল না করে দেখি, হাফ টাইমের সময় বোধহয় 15 মিনিট বোধহয় বাড়ানো হবে, তাদের গান বাজনা হবে। এই তো প্লেয়ারদের কনসেন্ট্রেশনের তো একটা বিরাট প্রবলেম হবে, আমার যেটা ধারণা আর কি। কারণ কি, কোচ একটা মানে তার যে ফিলসফি, সেটা লাস্ট মিনিটেও কিন্তু সে ওইটা ব্রিফিংয়ে থাকে এবং স্পোর্টসের যে স্পিরিট তার সাথে এটা যায়। হ্যাঁ, তো এখন ওরা অভ্যস্ত হলো 15 মিনিটস ব্রেকের, সেই জায়গায় মানে আমি জানি না, এটা এখন পুরোটাই তো বাণিজ্যের ভিতরে চলে গেল। তারপরে ওই যে 5 সেকেন্ডের থ্রো ইনের ব্যাপারে ওগুলি ঠিক আছে, কারণ মানে টাইম কিলিংয়ের একটা অ্যাটিটিউড থাকে। যখন নাকি 1 গোলে জিততে থাকে কোনো দল, সেই সময় দেখা যায় যে থ্রো ইন করতে যাওয়ার আননেসেসারি ডিলে করতেছে, গোলকিপাররা হয়তো ইয়ে করে, এই জিনিসগুলি ঠিক আছে। কিন্তু এই যে এই হাইড্রেশন এবং এই যে 3 দেশে, ওইখানে তো এই রিসেন্টলি আমার আত্মীয়র ভিতরে একজন আমেরিকা থেকে আসে, এখানে আমাদের যে ইউনিভার্সিটি, এখানে যে বড় স্ক্রিনে খেলা দেয়, এখানে যে উৎসাহ, সারা ইউএসএতে ওই উৎসাহ নাই। হ্যাঁ, তো মানে কোনো উদ্দীপনা যে খেলা, এই যে ফুটবল হচ্ছে, যে এটাই তো এ নিয়ে জানি না। তারপরে দেখা যায় যে ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ 4 বছর পরে আসে, বিশ্বের সবচেয়ে বড় একটা স্পোর্টস ইভেন্ট। তো হয়তো মানে আগামী ওয়ার্ল্ড কাপই হয়তো দেখবো না, কিন্তু হয়তো সম্ভবত এটা 64 হতে যাচ্ছে আর কি, 48 থেকে 64 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কি আরও সম্পৃক্ত করতে চাচ্ছে। তো এইটাই এখন এই যে কুরাশো সম্বন্ধে আমরা জানতাম না, এখন জানা যাবে আর কি, এই নতুন দেশের নাম জানা যাবে। তো এটাও মানে একটা অন্যান্য বিশ্বকাপ হয়েই থাকবে, কেননা অনেক দল যুক্ত হলো। অনেক, তা তো অবশ্যই। ধন্যবাদ গোলাম সারওয়ার টিপু। ফাইনাল ম্যাচ নিয়ে আসি। সনদ বাবু, আপনি এবারের বিশ্বকাপ ফাইনালকে মানে 1 আর 2 এর লড়াই, ফিফা র্যাঙ্কিংয়ে 1 আর 2 এর লড়াই, সাধারণত টপ র্যাঙ্কিং দলগুলোর মধ্যেই বিশ্বকাপের ফাইনালগুলো হয়ে থাকে। এইবার ফাইনালটা আপনার কাছে গতানুগতিক ফাইনাল হিসেবেই, মানে আপনার প্রেডিকশনে কি গতানুগতিক ফাইনালই হবে, না কোনো অনন্য হয়ে থাকতে পারে এবারের বিশ্বকাপের ফাইনাল? ধন্যবাদ আপনাকে। প্রথমে এই বিশ্বকাপের একটা বড় সুবিধা বলবো না, একটা সিগনিফিক্যান্ট একটা এই বিশ্বকাপের চরিত্রের মধ্যে একটা জিনিস আসছে, সেটা হলো যে টপ র্যাঙ্কিংয়ের 4টা দল এবার সেমিফাইনাল, মানে 1 2 3 4। সেইটা এই জায়গাটায় আমার মনে হয়েছে ফিফা রিয়েলি এইখানে খুব ভালোভাবে পাস করে যায়। তাদের
নতুন ড্র পদ্ধতির কারণে এটা হয়েছে যে ওটা তো একটা সমালোচনার জায়গাও বটে। একটা সমালোচনার জায়গায়, কিন্তু হলে যে আপনি কোনো বিশ্বকাপে এই 92 থেকে আপনার ফিফা র্যাঙ্কিং চালু হয়েছে, এরপরে এই প্রথমবার আপনি টপ র্যাঙ্ক 1 2 3 4 চারটা টিম সেমিফাইনাল খেলতেছে। তাহলে তো হলো যে আমাদের সবারই খুশি হওয়া উচিত, সেরা চারটি দলেই একদম সেরা বলতে একদম সেরা চারটি দলেই খেলতেছে। সেটা একটা ভালো দিক ছিল এই ওয়ার্ল্ড কাপের। তারপর এই ওয়ার্ল্ড কাপের ধরেন যে আরও নেগেটিভ দিকও অনেক আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ সরি একটু সম্পর্ক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই ভালো দিকের সাথে রেফারিং এর আলোচনাটা না করলে আরেকটা পার্ট বোধহয় আলোচনার বাইরে থেকে যাবে, যে কিভাবে চার দল এলো, এটার মানে যারা একটু ক্রিটিক হতে চায় তাদের তো অনেক ক্রিটিসিজমের জায়গা না, আছে। সেইটা চার দল কিভাবে এলো সেটার হলে যে সেটা রেফারিংয়ের, সেটা আসলে রেফারিংয়ের জায়গা না। সেটা মূল জায়গাটা হলো আপনার যে এবারের যে ওয়ার্ল্ড কাপের যে ড্র হয়েছে, এই ড্র পদ্ধতিতেই তারা ড্রটা এমনভাবে করেছে, ধরেন যে একদিকে ব্রাজিল, আর্জেন্টিনা কিছু আপনার র্যাঙ্কিংয়ের কিছু টিম, অন্যদিকে হলো যে ঠিক সমশক্তির আরও কিছু টিম। তাহলে এরা দেখা গেল যে হলো যে এটা আগের থেকে অনুমিত, যে এদিক থেকে যদি আপনার যদি যারা আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, যেসব শক্তিশালী দলগুলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তার মানে সবার প্রত্যাশা অনুযায়ী সে যদি এগোয়, তাহলে এই দুইটা টিমেই আসে এখানে। তাহলে আপনি ধরেন যে এখান থেকে কে আসতে পারতো? ইংল্যান্ড আসতে পারতো ইয়ার জায়গায়, আর্জেন্টিনার জায়গায় ইংল্যান্ড আসতে পারতো, ওইদিকে ফ্রান্স আসতে পারতো। তাতে কি শক্তির মানে কোনো আগে দেখা যেত কি আপনার যেমন একবার এসেছিল ক্রোয়েশিয়া, ফাইনাল খেলছে বা ফাইনালেই খেলে ফেলছে। আমি ছোট করে বলছি না ক্রোয়েশিয়ার, কিন্তু ক্রোয়েশিয়ার শক্তি এদের ওয়ার্ল্ড ফুটবলে এদের মতো এই এখন যারা যেই চারটা দল সেমিফাইনালে ডমিনেট করে, হ্যাঁ, তাদের জায়গায় না। আচ্ছা, যেমন হলে যে আপনার ধরেন যে আপনি বলতে পারেন যে মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট। তো এটা থেকে আমরা আসলে কি সিদ্ধান্ত উপনীত হতে এইটা পারি? থেকে সিদ্ধান্তটা হলো এই ড্রয়ের যে নতুন যে সিস্টেমটা করেছে, এই সিস্টেমটা আমি হলে সাধুবাদ জানাতে চাই। মানে আপনি টপ টিম হয়ে আপনি যদি ভালো খেলতে পারেন, আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসতে পারেন, তাহলে আপনার ফাইনালে যাওয়া বা সেমিফাইনাল পর্যন্ত আপনার যাওয়ার সুযোগ আছে। মানে জেনুইন টিম ভিকটিম হবে না, জেনুইন টিম আপনার হলে যে কোনো জেনুইন টিম ভিকটিম হবে না, ভিকটিম হবে না। হ্যাঁ, রেফারিং নিয়ে ধরেন যে রেফারিং নিয়ে বিতর্ক আছে। রেফারিং নিয়ে এইটা হলো যে আমি মনে করি যে ফুটবলের এই একটা মজা। আচ্ছা, ফুটবলের এই একটা মজা, আপনি যদি রেফারিং নিয়ে যদি কোনো কিছু নিয়ে যদি বিতর্ক না থাকে, তাইলে হলে যে খেলাটা এমনি হয়ে গেল। তাহলে রেফারিং নিয়ে যেহেতু এইখানে বড় একটা প্রবলেম হয়ে, রেফারিং নিয়ে বিতর্ক এড়ানোর জন্য আপনার VAR করা হলো। কিন্তু সেই আমি মাঠে রেফারিং চেয়ে আমি মনে করি যে VAR বেশি বিতর্কিত করেছে এই টুর্নামেন্টকে। VAR ধরেন যে VAR রেফারিকে হেল্প করে, VAR মাঠের রেফারি হলে যে সর্বসর্বা, VAR রেফারিকে বলতে পারে যে হলি যে ওই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, আপনি একটু দেখতে পারেন। তা এখন VAR কখনো বলেছে কখনো বলে নাই, সিদ্ধান্ত দিচ্ছে। হ্যাঁ, না, VAR সিদ্ধান্ত দিবে না। VAR আপনি রেফারি হলে VAR আপনাকে চালিত করতে পারবে, আপনি এটা দেখতে পারেন, এই অঘটনটা ঘটেছে আমাদের মনে হচ্ছে, আপনি দেখতে পারেন। রেফারিকে ইনভাইট করে আর কি, রেফারিকে ইনভাইট করবে, এখন রেফারির ইচ্ছা উনি দেখবেন কি দেখবেন না। ধন্যবাদ জনাব সনদ বাবলা। আচ্ছা, আপনি আমাকে মূল আচ্ছা আপনি ইয়েতে আসছিলেন, সেটা বলি এখন দুইটা দল ফাইনালে গেছে। মনে হয় যে খুব যোগ্য দল হিসেবেই দুইটা টিম ফাইনালে খেলবে আজকে। এবং একটা হলে যে আমি যদি বলি দুইটাকে সিম্বলাইজ করলে, একটা হলে যে খুব আবেগের ফুটবল খেলবে, আর একটা খুব হলে যে নিখুঁত সৌন্দর্যের ফুটবল খেলবে। বাকিটুকু টিউবাই বললে ভালো। গোলাম সর টিপু, মানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলোতে একটু টেন্সড হয়ে থাকেন সাধারণত প্লেয়াররা, খুব মানে দৃষ্টিনন্দন ফুটবল কখনো দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় না, গোলও হয় কম। আপনার কাছে মনে হয় কি যে এবার বিশ্বকাপ কেমন হতে যাচ্ছে, বিশ্বকাপের ফাইনালটা? না, ফাইনাল কখনো খুব মানে এই ভালো হয় না। মানে যতই প্রফেশনাল হোক, তারপরে একটা চাপ তো থাকেই, তার দেশের সমর্থকদের চাপ, তার নানা রকমের চাপ তো আছেই তাদের উপরে। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে লিগ খেলা শেষ করার পরে কিন্তু আইসা তারা ক্যাম্পে জয়েন করার পরে তার ওয়ার্ল্ড কাপ খেলছে। আবার
এই জুলাই মাস, অগাস্টের সেকেন্ড উইক থেকে ইউরোপের মানে সবগুলি ইউরোপের সেকেন্ড উইক থেকে কিন্তু আবার লিগ শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন এই কালকে খেলা যেটা দেখলাম আর কি, কালকে কিন্তু অল আউট একটা খেলা হচ্ছে এবং মানে দে আর এনজয়িং, তাদের কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না। এর আগের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা এবং খেলার দিন বডি কত বডি কন্ট্যাক্ট হয়েছে, অনেক শক্তি প্রয়োগ। আমি রেফারিং এর সময় আপনি বলছেন রেফারিং দুর্দান্ত রেফারিং হয়েছে ওই ম্যাচটা। হ্যাঁ, সে তো কোনো ইয়েলো কার্ড কিন্তু প্রায় 15-20 মিনিট পর নো ইয়েলো কার্ড। আমি তো প্রথম ইয়েতে ইয়েলো কার্ড হতে পারতো, কিন্তু কথা সেও কিন্তু রিড করছে যে কোন দুইটা দল খেলতেছে এবং কি টেনশনের ম্যাচ, তাই না? মানে যার যার ফিজিক যতটা পারছে সে তার জাজমেন্ট প্রয়োগ করেছে ওই ম্যাচে। সেই দুর্দান্ত রেফারিং আমি বলবো। আর একটু যাই, বাবলা যেটা বলেন যে ওই যে ভিআর এর ব্যাপারে, ভিআরএ কিন্তু জাস্টিসটা কনফার্ম করছে। আপনার কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু জাস্টিস ওয়াজ এনশিওরড। মানে একটা যে সেকেন্ড গোলটা নিয়ে যে ইয়ার এগেনস্টে ইজিপ্টের এগেনস্টে গোল, কিন্তু এটা আমারও প্রথম মেজাজ খারাপ হয়ে গেছে। পরে দেখলাম যে সে তো মানে অভিনয় করছে, হ্যাঁ, সে নিজে পা দিয়ে আটকে নিজেই পড়ে গেল আর কি। আর তারপর আরেকটা রেড কার্ড হলো না, ডাইভ করলো যে। তো এগুলি যে ভিআর না হলে কিন্তু এই জিনিসগুলি মিসিং থাকতো। হয় কি খেলার মানে সৌন্দর্য নষ্ট হয়, এটাও ঠিক, রিদম নষ্ট হয়। এই যে রেফারি ওয়াক করে গেল ভিআর চেক করতে, এই জিনিসগুলি আমি যেই কারণে হাইড্রেশনটা আমি পছন্দ হচ্ছিল না। এখন হাইড্রেশনের পরিবর্তে কিন্তু আপনার টাচলাইনের পাশে গ্লাস বোতল রেখে দিতে পারতো, যার প্রয়োজন সে নিয়ে নিত। হ্যাঁ, বিকল্প আছে, সুযোগ আছে। হ্যাঁ, এটা ইউরোপে এখনো হয়, এখন তো মানে সব দেশেই এটা চালু আছে। হাইড্রেশন স্পেশাল করলো, এটা তো আপনি যে প্রথম বললেন যে ব্যবসা, এখন ব্যবসাও তো থাকবে। এখন আমি জানি না 300 কোটি টাকা দিবে যে এখন চ্যাম্পিয়ন দলকে, সেগুলো তো ব্যাপার আছে। এনিওয়ে, তবে অনেকগুলি ম্যাচ কিন্তু যেগুলি আমরা এক্সপেক্ট করছিলাম যে ঝুলে যাবে, কারণ কেপ ভার্দে যেটা, তো ওদের সঙ্গে যখন খেলা হলো তখন মনে হচ্ছিল যে এরা কী করবে, কিন্তু তারা প্রমাণ করছে যে তারা যোগ্যতার দল হিসাবে আসছে। এবং অনেকে তাদেরকে মনে করছে তারা কোয়ালিফাই করে যাবে, 32-তে কোয়ালিফাই করে দিতে পারে, এরকম সন্দেহ হতেছিল। তো এই জিনিসটা, এই এক্সাইটমেন্টটা তো মানে থাকবেই, ওয়ার্ল্ড কাপ যতদিন থাকবে, এবং এই সমালোচনাও থাকবে, এটা কিছু করার নেই। ফাইনালে মেসি এবং ইয়ামালের দ্বৈরথটা কেমন জমতে পারে? এটা দ্বৈরথ না, এটা হবে, যদিও দুজনের পজিশন আলাদা খেলার মাঠে। এখন তো ওকে তো এই যে দেখলাম যে ছবিতে দেখলাম মানে গোসল করাচ্ছে, সেই বিখ্যাত ছবি। এখন হয় কি, আমরা যত ইমোশনাল থাকি, আমরা বাইরে যারা দর্শক হিসেবে, ওরা প্রফেশনাল তো, বা বিশেষ করে উপমহাদেশের দর্শক। হ্যাঁ, উপমহাদেশের দর্শক, এই যে আত্মহত্যা করে, এরকম কথা হলো নাকি? আচ্ছা, তারপরে আপনার মনে আছে কিনা ম্যারাডোনা যখন এই ড্রাগ টেস্টে সে পানিশড হলো, তখন আমাদের দেশে মিছিল হয়েছিল, ওকে কেন ম্যারাডোনারে কেন পানিশমেন্ট দেওয়া হলো, তাকে ব্যান করলো আর কি। এখন ওই মানে ডিসিপ্লিনারি কমিটি এটা হাসাহাসি করছে যে তোমাদের দেশে মিছিল, এটাকে হাফিজ ভাই অ্যাটেন্ড করতেছিলেন, এখন যে আমাদের চিফ মানে স্পিকার, উনি তখন বিএফএফের প্রেসিডেন্ট হিসেবে ডিসিপ্লিনারি কমিটির মেম্বার ছিলেন। তো তোমাদের দেশে এটা কি, এটা লোক সে ড্রাগ নিছে, হ্যাঁ, তাকে আমরা পানিশমেন্ট দিই, তোমাদের দেশে মিছিল হচ্ছে, তার ফলে মিছিল হবে কেন? তো এই হলো এই ইমোশন। তো আর এখানে ওরা যখন এই যে ইয়ামাল খেলার সময় তো তাকে সে কোলে নিছে না নিছে, এটা তার থাকবে হয়তো মনে, কিন্তু খেলার সময় এটা তার কোনো প্রশ্নই আসে না এটা নিয়ে কোনো ছাড় দেওয়ার। আর মেসিও যে আদর করবে তাও তো না, খেলার ভিতরে, খেলার পরে আবার তারা ফ্রেন্ড হয়েছে। এই যে দুজনের দিকে তাকিয়ে থাকবে, দুই দল নির্ভর করে আছে তাদের নৈপুণ্যের উপর, সেই জায়গাটায় আপনার কাছে একটা জায়গায় হয় কি, মেসির তো এটা অবশ্যই লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর খেলবে না, তো ক্লাব ম্যাচ খেলতেই পারবে, মানে তার প্রফেশনাল লিগ হয়তো সে খেলবে, কিন্তু কথা মনে হয় না তার ইন্টারন্যাশনাল ম্যাচ আর খেলবে সে। কিন্তু মেসির জায়গায় হবে কি হবে না বলা যায় না এখন, এত রাতে মানে এটা কমেন্ট করাও ঠিক হবে না, কিন্তু হি ফিউচার সুপারস্টার, অবশ্যই ইয়ামাল ফিউচার সুপারস্টার। এবং তাকে এই মেসি সম্বন্ধে যত এখন আলোচনা হচ্ছে, যাই হচ্ছে তাকে নিয়ে ইমোশনের জায়গাগুলি, এগুলি ইয়ামালকে নিয়েও হবে। এখানে আরেকটা বিষয় যে স্কালোনি এবং একসময় ফুয়েন্তের অধীনেও কোচিং প্র্যাকটিস করেছে, এবং আপনি নিজেও একসময় আপনার কোচ ছিলেন, মানে মাঠের জীবন শেষে আপনি
নিজেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আপনি এখানে কার কৌশলকে এগিয়ে রাখবেন, বা দুই দলের কোচের যে মনস্তত্ত্ব, সেইখানেও তো নিশ্চয়ই একটা লড়াই আছে, মহরণ আছে, সেইখানে আপনি কাকে এগিয়ে রাখবেন? না, স্কালোনি কোর্স করতে গেছিল স্পেনে, এবং উনি তখন ইনস্ট্রাক্টর ছিলেন আর কি, তো গুরু শিষ্য বলতে পারেন আর কি। দুজন কিন্তু খুব রেসপেক্ট কথাবার্তা বলছে দুজন সম্বন্ধে। আপনার কাছে দুজনের কৌশল, নৈপুণ্য, না, স্ট্র্যাটেজি কারটা কেমন মনে হয়? এটা আপনার যে কোনো একটা আপনি মানে তার রিসোর্স তো লাগবে, আপনার ফিলোসফি আপনি মানে ইমপ্লিমেন্ট করবেন, যাদের মারফতে আপনি ইমপ্লিমেন্ট করবেন তাদের সেই যোগ্যতা তো থাকতে হবে। এখন স্কালোনির কাছে যে রিসোর্স আছে, সে ওই দিন যেমন নাকি ইংল্যান্ডে লাস্ট মানে বোধহয় 68 মিনিট থেকে শুরু করলো, তাদেরকে পিছনে নিতে গেল, ওদেরকে ডিফেন্সে নিতে নিতে ছোট বক্সের ভিতরে ঢুকাই দিল, তারপরে 2টা গোল হলো। এখন এটা তো তার রিসোর্স ছিল বলে, তাদের ওই কোয়ালিটির প্লেয়ার ছিল বলে যেটা সম্ভব হয়েছে। সেই ইনস্ট্রাক্টর করলেই তো যেতে পারবে না, তার তো ওই এবিলিটিটা থাকতে হবে। এবং কখন 85 মিনিটসের পর থেকে, খেলা শেষের দিকে, তখন তো সব টায়ার্ড লেগস, তাই না? ওই অবস্থাতে তার ইনস্ট্রাকশন মতো ওরা যে ওই প্রেশারটা দিতে পারছে, এটাই তো রিসোর্সের জন্য তার কাছে তো ওই বাঞ্চ অফ প্লেয়ার্স আছে। তো এখন ফিলোসফি যাই হোক, দুজনের এখন ফিলোসফি নিশ্চয়ই এক হবে না, তাদের এটা হবে হয়তো তাদের প্লেয়ারদের কোয়ালিটি অনুসারে, এবিলিটি অনুসারে তারা প্ল্যান যা করে ওইটা করে, এবং কাকে স্টপ করতে হবে না করতে হবে এগুলি হলো তাদের সিক্রেট থাকে। কিন্তু ইন জেনারেল হলো তার প্লেয়ারদের এবিলিটি, কোয়ালিটি অনুসারে তারা প্ল্যানটা করে। ধন্যবাদ। সনদ বাবু, আপনার কাছে জানতে চাই যে দুই ফাইনালিস্টের শক্তি এবং মানে দুর্বলতার জায়গাগুলো বিশ্লেষণ করলে আপনি কাকে ফাইনালে এগিয়ে রাখতে চান? আচ্ছা, প্রথম কথা হলো যে স্পেন লাস্ট যে ম্যাচটা খেলে আসছে ফ্রান্সের সঙ্গে, এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ছিল সবচেয়ে ব্যক্তিগত নৈপুণ্যে আপনার তারকা খচিত একটা দল, যেই দলটা ওয়ার্ল্ড কাপের বড় কন্টেন্ডার ছিল। মানে এই দলকে যেভাবে স্পেন যেভাবে আউটপ্লেট করলো, এইটা আনবিলিভেবল। এইটা দেখার পর এইটা দেখার পর স্পেন নিয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত না। স্পেন এমন একটা ফুটবল খেলে যেটা মনে হলো যে একটা হলো যে আপনি বার্সেলোনা যে ফুটবলটা খেলে, এই ফুটবলটারই ভার্সন। এই ফুটবলটা খানিকটা ডিরেক্ট খেলে এরা পাসিং ফুটবল, প্রেসিং ফুটবল, এত ভালো কাউকে কোনো জায়গা দেয় না। এরা এত ভালো ফ্রান্সের সঙ্গে সেই খেলাটা দেখিয়েছে। সুতরাং ফ্রান্স হলে যে এক ধরনের কোচের, আর এই প্লেয়ারগুলা এখানকার বেশ কিছু প্লেয়ার আছে দেলাফুয়েন্তে। আমি একটু থামাই তোমাকে, প্লিজ। প্রশ্নটা যেখানে হয়েছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, বল উইনিং, ধরেন আপনি বল লুজ করলেন, মাঠের খেলায় লুজ করার পরে 8 সেকেন্ড 9 সেকেন্ডের আগে রিকভারি ওরা 6 সেকেন্ডের ভিতরে করছে। হ্যাঁ, স্পেন করেছে সেটা 6 সেকেন্ডের ভিতরে তারা রিকভারি করছে। কারণ ওইখানেই পার্থক্যটা, ওই জায়গাটাতেই হলো যে ওরা অনেক ভারী করে রাখে, যেই জায়গাটাতেই বল থাকবে, মানে এখান থেকে বল যদি লুজও করে, এইটা হলো যে খুব অল্প সময়ের মধ্যে বলটা রিকভারি হবে, কারণ তারা ওই জায়গাটার মধ্যে একই সঙ্গে 2-3 জন থাকে। আপনি দেখবেন ফ্রান্স খুব সম্ভবত মানে 4টা পাস, এক নাগারে 4টা পাস খেলতে পারে নাই, অথচ দে আর টপ ক্লাস ফুটবলার ইন ইউরোপ, পারে নাই। তো ওই ম্যাচের পর মনে হলো যে এটা স্পেন হলো যে অসাধারণ একটা টিম। ওই ম্যাচ দেওয়া আরও একটা জিনিস জানান দিল, তারা হলো যে 2010 সালে তাদের যে গোল্ডেন জেনারেশন ছিল, এইটা আরেকটা জেনারেশন, তারা চলে আসছে, তারা হলো যে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তারা তৈরি। আসলে এই টিমটা মনে হয় যে প্রত্যেকটা দৌড়, প্রত্যেকটা পাস, সব কিছুরই একটা উদ্দেশ্য আছে। এইটা হলো যে এন্ড রেজাল্টটা কী হবে শুধু তার কোচ জানে আর সেই টিম জানে। আর আর্জেন্টিনা ধরতে গেলে, আর্জেন্টিনা দলটা আপনি দেখবেন যে গত ওয়ার্ল্ড কাপের অনেক প্লেয়ার আছে এখানে। আর্জেন্টিনা দলটা একটু হলে এইজড, একটু বয়সে একটু ভারী, তাই টেকনিক্যাল জায়গা থেকে এই আর্জেন্টিনা কিন্তু 90 মিনিট একই তালে খেলে না। যেটা হলো যে স্পেনকে যদি বলা হয়, আমার ধারণা
এটা আমার ধারণা, যে পরের কথাটা যেটা বলতেছি, 120 মিনিট যদি এই স্পেনকে বলা হয় 120 মিনিট সে সমানতালে খেলতে পারবে। সমানতালে খেলতে পারবে, কিন্তু আর্জেন্টিনা সেটা পারবে না। আর্জেন্টিনা যে সেটা পারবে না সেটা স্কালোনিও জানে, সেটা মেসিও জানে, সবাই জানে। তাকে 90 মিনিটের ভিতরে কিছু একটা করতে হবে। সে হলো যে আপনি তার লাস্ট সেমিফাইনালটা দেখবেন ইংল্যান্ডের সঙ্গে, প্রথম 45 মিনিট তো কোনো খেলাই খেলে নাই। প্রথম 45 মিনিট অপোনেন্টকে রাশ করছে, অপোনেন্টকে ডিমোরালাইজ করছে, অপোনেন্টকে খেলতে দেয় নাই। তার খেলাটা শুরু হয়েছে লাস্ট 45 মিনিটসে। লাস্ট 45 মিনিটসে খেলাটা শুরু হয়েছে। এবং এই আর্জেন্টিনার আরেকটা বড় বৈশিষ্ট্য হলো, সে যখন সেকেন্ড হাইড্রেশন ব্রেকটা যখন হয়, এইটার পরে এই আর্জেন্টিনা এমন একটা মারাত্মক রূপ নেয়, তার হলে যায় একদম গিয়ারে ফ্রেশ লেগস দিয়ে দেয়, ফ্রেশ লেগস আসে তখন। নতুন 2-3 ঢুকাই দেয়, যে মার্টিনেজ পরপর 3 ম্যাচে কিন্তু সে নাই গোল করতেছে। হ্যাঁ, লাউতারো মার্টিনেজ। তো এই টিমটার মধ্যে, এই টিমটার মানে স্পেনের খেলা দেখে মনে হলো যে মানে অভিজ্ঞতা তার শক্তির জায়গা, আবার মানে বয়সের কারণে সেটা তার ডিসঅ্যাডভান্টেজও বটে। ডিসঅ্যাডভান্টেজের চেয়েও সেটাকে তারা অ্যাডভান্টেজ করে ফেলছে। তার টেকনিক্যাল জায়গা থেকে কোচ তার টেকনিক্যাল জায়গা থেকে সেটাকে উনি হলে যে, আপনি যদি এইটা যদি ডিসঅ্যাডভান্টেজ থাকলে উনি আসতে পারতেন না। উনি ডিসঅ্যাডভান্টেজটাকে উনি কিভাবে কাভার করবে সেটা উনি জানেন। আচ্ছা, সেটা উনি জানেন। নাহলে হলে যে আপনার আমরা সাধারণত লিওনেল মেসিকে দেখছি নিজের পায়ে ড্রিবল করে দেখতে। এবার ড্রিবলটা গত ম্যাচে একটু করেছে, এবার ড্রিবলটা উনি কম করেছে। এবার উনি কখনোই দেখি না, এটা তার ফুটবল ক্যারিয়ারে কখনোই দেখা যায় না। এবার হলে যে উনি ক্রস ফেলতেছে রাইট সাইড থেকে, এইটা তার কোনো স্ট্রং পয়েন্টও না খেলার। উনি ক্রস করতেছে লেফট ফুট, রাইট ফুটে ক্রস করে গোল দিচ্ছে, মানে সতীর্থকে দিয়ে গোল দেওয়াচ্ছে। সুতরাং সব কিছুই তাদের আসলে এই জিনিসগুলো তাদের আছে। আর একটা টিম হলে যে 19 গোল করে এই পর্যন্ত আসছে, স্পেন করছে 13 গোল, 19 গোল, মানে গোল করার ক্ষমতা সামর্থ্য দিয়ে যদি বিচার করেন তাহলে হলে যে আর্জেন্টিনা এগিয়ে। কিন্তু যদি হলে যে খুব টেকটিক্যাল ওয়েতে খেলাটা চিন্তা করেন, এখানে হলে যে সুন্দর ফুটবল খেলবে সেটা চিন্তা করলে স্পেন। কিন্তু স্পেন যদি এই সুন্দর ফুটবল খেলতে যায়, সেটা আমার মনে হচ্ছে আজকে ফাইনাল ম্যাচে সেটা হলো যে সেটার জন্য নিশ্চয়ই আর্জেন্টিনার নতুন কোনো কিছু ভেবে রেখেছে। এটা তো আমরা ম্যাচে দেখতে পাবো। ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতি পরে বাকি আলোচনা করবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। জনাব গোলাম সরওয়ার টিপু, আমরা আগে বিরতির আগে শুনছিলাম সনদ বাবলা দুই দলের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো বলছিলেন। এর বিপরীতে আপনি তো গণমাধ্যমে কলাম লেখেন, আমরা দেখলাম যে আপনার বিচার বিশ্লেষণে আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন। কেন? ওদের হলো যে ম্যাচিউরিটি, এবং হলো 4টা ম্যাচ যেভাবে তারা বেড়ে আসছে, কনফিডেন্স লেভেলটা অনেক উপরে চলে গেছে। হ্যাঁ, ওরা এই কিলিং অ্যাটিটিউডটা, তারা মানে অ্যাটিটিউড থাকলে তো হবে না, ওটা অ্যাপ্লাই করতে হবে। সেই এবিলিটি সেই প্লেয়ারদের ভিতরে আছে। আর কম্পারেটিভলি ইয়াঙ্গার সাইড হলো স্পেন। তো হয়তো এইখানে তারা যদি কোনো কারণে একটু প্রেশারে পড়ে, হয়তো তারা সামলে উঠতে পারবে না। কিন্তু আর্জেন্টিনা সেটা সামলানোর মতো প্লেয়ারদের ওই অভিজ্ঞতাটা আছে। প্লাস হলো তাদের একটা ম্যাজিশিয়ান আছে, ম্যাজিশিয়ান। এবং সবচেয়ে বন্ডিংটা আমার কাছে মনে হয়, স্পেনের যে বন্ডিং নাই এটা আমি বলবো না, কিন্তু ওরা মনে হয় দেশের জন্য খেলে, মেসির জন্য খেলে। এই জিনিসটা কিন্তু দুর্দান্ত। একটা টিমের ক্যাপ্টেন, তার প্রতি তাদের যে ভালোবাসা, তার প্রতি তাকে যে সম্মান দেখানোর জন্য মনে হয় যে তাকে এই সম্মানটা দিতে হবে, এরকম। প্লাস হলো সেও দুর্দান্ত রকম সাপোর্ট করতেছে। প্রথম ম্যাচে হ্যাট্রিক করে, তারপরে এখন পর্যন্ত সে সবগুলি খেলে, তো তার তো অ্যাসিস্ট আছে, গোলের পিছনে তার অ্যাসিস্ট আছেই। এই জিনিসগুলি মেসি ম্যাচে পার্থক্য করে দিতে পারে। হ্যাঁ, সেই যে কোনো সময় যেটা লাস্ট হয়েছে বাবলা, যেটা মানে সম্ভবত লাস্ট গোলটা যে উইনিং গোলটা করলো ইংল্যান্ডের এগেনস্টে রাইট ফুটে, হিজ বেসিক্যালি হিজ কারেক্ট ফুট ইজ লেফট ফুট। সেই জায়গায় সে, অথচ তার 2 মিনিট পরেই কিন্তু ইংল্যান্ডের রাইট উইঙ্গার 2টা সার্ভিস করলো, দুটোটাই এই হাইটে আসলো, মানে ঠিকমতো সার্ভিস করতে পারলো না। কারণ কি, দে আর টায়ার্ড এবং মেন্টালি মানে আপসেট হয়ে গেছে। কিন্তু এই জায়গায় ম্যাচুরিটি একটা ব্যাপার। আর তারপর হলো যে দে আর দ্য অ্যাট দ্য মোমেন্ট দে আর দ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ, এই জিনিসগুলি সবগুলি কাজ করে। প্লাস হলো স্কালোনি, এই যে একটা মানে তার
টিমমেট ছিল কিন্তু একসময় মেসির টিমমেট একসঙ্গে তারা 2006 সালে তো তারা একসাথে খেলে। নেসেরি মানে ভীষণ রকমের মানে চোখের দুজনের চোখের ভাষা বোঝে। আচ্ছা। তো এই জিনিসগুলি দুর্দান্ত কাজ করি। মাঝমাঠ কি দখলে রাখতে পারবে রদ্রি বা ফ্যাবিয়ানার রুজের কাছ থেকে ম্যাকঅ্যালিস্টার? এটা ডিপেন্ড করবে মাঠে নামার উপরে। এটা আগের থেকে তো বলা মুশকিল। দুই দলেরই মিডফিল্ড কিন্তু ভালো, ফ্যান্টাস্টিক। দুই দলের মানে ওই প্রায় ইভেন বলা যায়। ওই ডিফারেন্সটা মেসি। রাইট ব্যাকের যে দুর্বলতা আছে, আপনি নিজে একসময় রাইট ব্যাকে খেলেছেন, পরে লেফট উইংয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু রাইট ব্যাকের দুর্বলতা আর্জেন্টিনাকে ভোগাবে কিনা? এখন এটা ডিপেন্ড করে যে কুরুসে এবার কেমন মানে আবার আজকে সে বিহেভ করে সেটার উপরে ডিপেন্ড করে। তো ও লেফট ওর রাইট, তো ন্যাচারালি এখন কুকুরিয়া তো এখন ও যেই জিনিস করে এবারে ও তো মানে ও কি লেফট ব্যাক না লেফট মিডফিল্ড না লেফট উইঙ্গার বোঝাই মুশকিল, কিন্তু আছে। কিন্তু সে ওইখানে অ্যাটাকের সময় সে দেখা যাচ্ছে যে ওই মানে অ্যাটাকিং থার্ডে যে সে পাস দিয়ে আসছে, আবার ডিফেন্ডিং নিজের গোল গত ম্যাচে কিন্তু একটা গোল সেভ করছে সে নিজে এসে। তো এই জিনিস তো এগুলি হয় কি প্রত্যেকদিন কিন্তু হবে না, এটা কিন্তু একটা ম্যাচ একটা অনন্য অন দ্য ডে মানে ওই সময়ের ওই সিচুয়েশনটার উপরে ওই সময় সে কাছাকাছি ছিল কিনা নানান ব্যাপার কাজ করে। এখন এই যে লাস্ট ম্যাচে খেলার আগে দুই কোচের আমি দেখছিলাম, তাদের দুজনেই বলছে যে যাই করি না করি লাক লাগে, দুজনেই কিন্তু আলটিমেট লাকের উপরে এবং খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন সব জায়গায় কিন্তু এটা কিন্তু মানে মানতে হবে আমাদের যে এটা মানে শরীর একটা ব্যাপার থাকে শেষ পর্যন্ত লাক আর কি যাই যদি আমরা বলি, তো এটা মাইনে নিতে হবে। আর তারপরে আমি তাদের অভিজ্ঞতার কারণে আপনার প্রশ্ন যেটা ছিল যে তারা কেন আমি তাদেরকে বলছি যে তাদের সম্ভাবনা বেশি, আমি তো চ্যাম্পিয়ন তারা জিতবে এটা কথা বলি না, আমি সম্ভাবনা তাদের বেশি একটু চ্যাম্পিয়ন হবে। এটা হলো তাদের ওই যে অভিজ্ঞতা, তাদের মানে অ্যাটিটিউড এবং ওইটা এক্সিকিউশন ইয়েটা যেটা সেটা স্পেনের যে কোনো সময় হয়তো কিন্তু এই যে ইয়াঙ্গার ছেলেগুলি হয়তো একটু আপসেট হয়ে গেলে কিন্তু মনোসংযোগ যদি নষ্ট হয় তাহলে কিন্তু নর্মাল খেলাটা খেলতে পারবে না তারা, কিন্তু ওরা আবার রিকভারি করার স্কোপটা আর্জেন্টিনার দলের প্লেয়ারদের বেশি থাকবে, কারণ কি ওইটা ওই মেসি ওইটা করাই দিবে। আচ্ছা, এই জায়গাটা কি ওই মানে ডিফারেন্সটা ওই জায়গায় বেশি। ধন্যবাদ সন্দীপ। যেখানে আর্জেন্টিনার শক্তি ঠিক মানে আমরা দেখলাম যে স্পেন কিন্তু শুরুতে পিছিয়ে পড়েছে এমন ঘটনা ঘটেনি, একটা ম্যাচ ড্র হয়েছে, বাকিগুলো তারা আগে লিড নিয়েছে। কোনো কারণে যদি তারা আগে পিছিয়ে যায় মানে আগে গোল হজম করে তাহলে চিত্রটা কেমন হতে পারে? হ্যাঁ, সেটা একটা ভালো বলেছেন, সেটা কীরকম হয়। কিন্তু এই টিমটা অনেক দিন ধরে তারা 37 ম্যাচ অপরাজিত এবং তাদের রক্ষণভাগ কিন্তু একেবারে নিচ্ছিদ্র, তারা কিন্তু একটা মাত্র গোল খেয়েছে তারা এই পর্যন্ত। তারা টানা 37 ম্যাচ হলো যে অপরাজিত। এই টিমটা ইউরো জিতেছে, এই টিমটা লাস্ট হলো যে ইউরো জিতেছে, টিমটা নেশনস কাপ 24-এ ইউরো জিতেছে, 25-এ নেশনস কাপ জিতেছে। এই দুইটা জেতার পর তারা এসেছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে। সুতরাং আমি যদি আগেরগুলোকে যদি ওই রকম বড় না বলি তাহলে তারাও কিন্তু ইউরোপের সেরা দল এবং সেরাদের সঙ্গে লড়াই করে ওই ট্রফিগুলো জিতে নেশনস কাপ ইউরো জিতে তারা ওয়ার্ল্ড কাপে এসছে। তো এদের এই টিওয়াই বলছিলেন যে হলো যে এরা তুলনামূলক ইয়াং সাইড, তবে এদের মধ্যে ওই বোঝাপড়া ওই হলে যে আস্তে আস্তে তাদের যেমন হলো যে এই ফ্রান্সকে তারা টানা 3 বার হারিয়েছে, এই ফ্রান্সকে টানা থার্ড টাইমে সেমিফাইনালে হারালো তারা। তো সুতরাং এই আউটপ্লেট সেকেন্ড হাফে আউটপ্লেট হ্যাঁ। তো তাহলে এই টিমটার মধ্যে সব কিছুই আছে, এই টিমটার সব কিছুই আছে, কিন্তু হলো যে আপনার আর্জেন্টিনা টিমের বিহেভিয়ার উপর পুরো ম্যাচের চরিত্রটা নির্ভর করতেছে। আর্জেন্টিনা এটা হলে যে আপনার হলে যে খেলা মানে ফাইনাল খেলা মানে হলে যে আপনি ধরতে পারেন মহাযুদ্ধ। এখন আপনার আর্জেন্টিনা যদি বুঝে যে আমার এই সাইড দুর্বল বা ও যদি এই খেলাটা খেলতে থাকে আমি ওইখানে আউটপ্লেট হয়ে যেতে পারি, তো আর্জেন্টিনা তো এই খেলা কোনোদিন খেলতে দিবে না। এটা তো নন কনভেনশনাল, মানে তারা বলছে মানে স্পেনের খেলা তো হয়তো আপনি প্রেডিক্ট করতে পারছেন বা টাইট তারা ভালো খেলবে, কিন্তু আবার এটাও সত্য স্পেনের খেলার মধ্যে স্পেনকে যখন হলে যে একটু ডিফেন্স ওরিয়েন্টেড খেলে অপোনেন্ট
স্পেনের হলে যে গোল পেতে সমস্যা হয়, স্পেনের গোল না, পেতে build-up হয় টা- যে গিয়ে build-up টা slow করে আর কি ওরা। বিল্ড আপটা স্লো এবং হয়। খুব হ্যাঁ। শিওর হয় সরি, কিন্তু গত 2টা ম্যাচে কিন্তু তারা লং ডিস্টেন্স শট অনেক করতেছে। লং ডিস্টেন্স শট করেছে, বাট অনেকগুলি লং করতেছে। ডিস্টেন্সে একটা গোলও নাই। আচ্ছা, ওদের ডি বক্সের বাইরে থেকে কোনো একটা গোলও নাই, কোনো মানে শুট করে গোল করেছে এরকম রেকর্ড নাই এই ওয়ার্ল্ড কাপের মধ্যে। আর্জেন্টিনার আছে আর্জেন্টিনার আছে। 5টা গোল এই লং রেঞ্জ শুটিংয়ে। তো আর্জেন্টিনার হলে যে ওই যে যেটা বলতেছিলাম, আর্জেন্টিনার সব ধরনের গোল করার এবিলিটি আছে, বাট তারা হলে যে ওই যে বার্সার জিন একদম ওরা চায় গোলকিপারকেও কাটিয়ে আমি বলটা একদম ওপেন নেটে আমি জমা করব। হলে যে ওয়ার্ল্ড কাপ তো নট লাইক। এবং মানে আচমকা গোল খাওয়ার একটা প্রবণতা আছে, মানে খেলার বিপরীতেও দেখা যাচ্ছে গোল খেয়ে গেছে আর্জেন্টিনা, এমনও হয়। হ্যাঁ, আর্জেন্টিনা খেতে পারে। আর্জেন্টিনা যেমন খেতে পারে তেমন দিতেও পারে। আর আর্জেন্টিনা 19 গোল, মানে আপনার হলে যে ওয়ার্ল্ড কাপে এটা হলে 70 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড 19 গোল ব্রাজিলের। সেই রেকর্ড তারা ছুঁয়ে ফেলেছে অলরেডি। আজকে যদি আরেকটা গোল করে তারা নতুন রেকর্ড করবে। সুতরাং আর্জেন্টিনার গোল করার যেমন ক্ষমতা আছে, আর্জেন্টিনার গোল নেওয়ারও ক্ষমতা আছে। তো সুতরাং ওদের ওই জিনিসগুলো যেমন হলে যে আপনি দেখেন এর আগে কিন্তু এত শুট করতো না। এখন এনজো ফার্নান্দেজ, তারপরে ম্যাকএলিস্টার, এরা বাইরে থেকে অজস্র শুটিং করতেছে। কিন্তু স্পেন এই শুটিং থেকে স্পেন এখনো পর্যন্ত একটাও গোল সাফল্য পায়নি। পায়নি। সুতরাং ওই না, তো স্পেনের প্রথম ম্যাচে যেমন নাকি সারাক্ষণই খেললো, শুটিং করলো না, আলটিমেটলি ড্র হলো। কিন্তু এই গত 3টা ম্যাচ দেখতেছি দূরের থেকে তারা শট নিয়ে, তুমি ইউ আর রাইট, যে গোল করা দূর থেকে গোল করতে পারে নাই, কিন্তু কথা হলো শুটিং একটু বাড়ছে আর কি। আপনি দেখবেন যে ওদের হলে যে একটা সুপার সাব আছে মিকেল মেরিনো নামে 80 মিনিটসে নামে 80 মিনিটস বা 70 মিনিটসে নেমে 81 বা 101 এরকম মিনিটে, মানে এক্সট্রা টাইম মিনিটে সে গোল করে। তো আপনার এত ভালো খেলে, আমার প্রশ্নটা এই জায়গায়, এত ভালো খেলে যখন একটা গোলের জন্যই তো খেলা, এত ভালো খেলে যদি ওই গোলটা যদি আমি এনশিওর করতে না পারি তাহলে তো হলো যে মুশকিল। ধন্যবাদ। অতিরিক্ত সময়ের কথা যখন আসলো, সনদ বাবলা ইতিমধ্যেই তার মানে বলছিলেন যে অতিরিক্ত সময়ে যেহেতু একটু এজড মানে আর্জেন্টিনার প্লেয়াররা, সেহেতু তারা কতটা টানতে পারবে। আমরা গত বিশ্বকাপের অভিজ্ঞতা যদি দেখি, ম্যাচ তো নির্ধারণ হয়েছে মূলত ট্রাইব্রেকারে। যদি এবারও আমরা সেরকম কিছু দেখি, তাহলে আপনার কাছে আপনার প্রেডিকশন কি? কেননা আমরা মেসিকে 2বার পেনাল্টি মিস করতে দেখলাম, তো এটা একটা মনস্তাত্ত্বিক খেলা বটেই। তো আপনার কাছে কি মনে হয়, ম্যাচ যদি গতবারের মতো যদি টাইব্রেকারে যায়, লিঙ্গারিং হয়, তাহলে এটা তো একটা কি হতে পারে? এটা লটারির মতো আর একটা। এটাই মেসি এখন এরকম চিন্তা করা যায় নাকি মেসি মিস করবে? হ্যাঁ, তো দুইটা মিস করলো না, অলরেডি 2টা মিস হয়ে গেছে। তো এটা তো 50% miss। এটা এই ওয়ার্ল্ড কাপ কি মনে হয় 90, আপনার কি মনে হয় 90 মিনিটের ভিতরে আমরা ফলাফল পাবো? না মনে হয় এবারও লিঙ্গারিং হতে পারে ম্যাচ? হতেও পারে। মানে স্পেনের খেলার ধরন যা, তাদের ডিফেন্স তো ভীষণ কম্প্যাক্ট ডিফেন্স, তো আর ওই যেই ডিস্টেন্স থেকে তারা শটগুলি করে ওগুলি খুব বেশি করতে পারবে, মানে অ্যালাউ করবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, তারপরে তো হবে হয়তো শট। গোলকিপার এখন মতো তার তো অলমোস্ট ক্লিন শিট, একটা গোল কনসিভ করছে। তো সেই জায়গায় যদি টাই ব্রেকারে যায়, তাই তো এটা মানে প্রেডিক্ট করা ঠিক হবে, মানে এটা মানে ইললজিক্যাল, এটা মানে গোয়ারতমি হবে এই যদি আমি বলি আর কি। এটা ওইটা ওই সময় লাখও লাগে, প্লাস হলো পেনাল্টি। কিন্তু ওই যে গোলকিপার সেভ করে না, পেনাল্টি ইজ নেভার সেভড, পেনাল্টি ইজ অলওয়েজ মিসড, পেনাল্টি ইজ অলওয়েজ মিসড, নেভার সেভড। একটা জিনিস আমি টিউবের সঙ্গে যোগ করি, আজকের ম্যাচে এমন একটা হতে পারে যে 75 থেকে 90, মানে 90 মিনিট বা ইনজুরি টাইম, ওর মধ্যে কিন্তু গোল হবে। কারা দিবে জানি না, ওর মধ্যে গোল হবে। তার আগে হবে কি হবে না জানি না, কিন্তু 75 থেকে 90, 95 মানে ইনজুরি টাইম সহ ওর মধ্যে গোল হওয়ার চান্স। আর আর্জেন্টিনা যে খেলার ধাঁচ আমরা এবার দেখলাম, তাতে তো ওই সময়টায় তারা জ্বলে ওঠে। ওরা ওই সময়ে দেয়, স্পেন ওই সময়ে দেয় না, এটা জ্বলে ওঠে যখন থাকি তার ডাউন থাকে। আচ্ছা, যখন পিছিয়ে থাকে ডাউন, তখন আর কি এটা বেশি হয়। কিন্তু আর নাইলে নর্মালি যদি 1 গোলে আগে থাকে, তখন ওই প্রেশারটা তারা করে না। গত ম্যাচে ইংল্যান্ডের এগেইনস্টে ইংল্যান্ড খুব টায়ার্ড মনে হয়েছে, এবং ইংল্যান্ড বোকামি করছে একটা। এটা আমি জানি না কেন এটা, আমার এটা বলা উচিত না, কোচের সম্বন্ধে সমালোচনা করার জন্য আমি এখানে আসি নাই। কিন্তু কথা হলো যে
সেকেন্ড গোলটা যেটা ওরা উইনিং গোল যেটা করলো সেটা মেসি যখন ফ্ল্যাঙ্ক থেকে ছাড়লো, ইংল্যান্ডের সব ডিফেন্ডার ভিতরে, ছোট বক্সের ভিতরে, তো এইটা কোনো কথা হলো না। সব ডিফেন্ডার না রেডি ভাই, সব পুরো টিম, পুরো টিম ওই জন্য ওইটাই বললাম আর কি, পুরো টিম ওইখানে। এটা হয় নাকি একটা গোল সেই কত 58 মিনিটসের মধ্যে গোলটা করছিল না, তারপরে এতক্ষণ এটা সম্ভব? এতক্ষণ এটা সম্ভব না, এটা পৃথিবীর এই কোনো ডিফেন্ডিং জায়গায় করে সম্ভব সব না। না, আর তাও কি একদম লো ডিফেন্ডিং, হ্যাঁ। নিজের গোল পোস্টের সামনে ডিফেন্ডিং, যে কোনো সময় তো এটা গোল হয়ে যেতে পারে। হতেই পারে। এখন এটার জন্য পৃথিবীর হলে যে সবচেয়ে ওয়ান অফ দ্য গ্রেট কোচ টুখেল, ওনার টিম মানে একটা গোল দিয়ে এটাকে ধরে রাখার জন্য পিছেতে পুরো ডি এর ভিতর ঢুকে গেল, মানে কেইন সহ। তারপরে যে চেঞ্জগুলো ডিফেন্ডার নামাইলো। হ্যাঁ, চেঞ্জগুলো ডিফেন্ডার নামাইলো। এটা তো আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা আরেকটা বিরতিতে যাব। দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। জনাব সনদ বাবলা, মানে ম্যাচ যখন আসে, পরিসংখ্যান, ইতিহাস সবকিছুই মানে আলোচনায় আসে, বিবেচনায় নিতে হয়। আমরা দেখলাম যে বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে বা 94 সালের পর থেকে র্যাঙ্কিংয়ে যে এক ছিল, সে কখনো বিশ্বকাপ জেতেনি, এবং পরপর 2 বিশ্বকাপ জেতার ইতিহাসের শেষ ঘটনা ঘটেছে 60 বছর আগে। এসব পরিসংখ্যানই হয়তো বা, কেননা মাঠের তো আসলে খেলোয়াড়রা খেলবেন, তাদের নৈপুণ্যের উপর নির্ভর করবে যে কাপ কোথায় যাবে, মাদ্রিদে যাবে না বুয়েন্স আইরেসে যাবে, সেটা তো ইয়ে করবে। বাট এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন যে পরপর 2 বিশ্বকাপ পাওয়াটা, বা এটা 58, 62 হ্যাঁ আছে 60 বছর আগে, শেষ ঘটেছিল 60 বছর আগে। দুইটা আছে, একটা ইতালির আছে, ইতালির একটা একটা ব্রাজিলের আছে। আপনার কি মনে হয় ইতিহাসের আবার ইতিহাস আপনি যদি ওইভাবে ধরেন, পরপর দুইটা বিশ্বকাপ জিততে পারে এই কারণে আমি বলি, আমি 2002 লাস্ট কাতার বিশ্বকাপে মাঠ থেকে দেখেছি। কাতার বিশ্বকাপ হলো যে মেসির জন্য একটা প্রচণ্ড একটা চাপের ওয়ার্ল্ড কাপ ছিল। প্রথম সৌদি আরবের সঙ্গে হেরে গেল, তারপর হলো যে প্রতিটা ম্যাচ এমন, ইভেন হলো যে গ্রুপের যখন সৌদি আরবের কাছে হারার পর তারপর মেক্সিকো আর পোল্যান্ড ছিল অপোনেন্ট ছিল, তো একটা ম্যাচ যদি এদিক ওদিক হয় তাহলেই কিন্তু হলো যে আপনি গ্রুপ থেকে আউট হয়ে যেত। সেই আলোচনাও শুরু হয়েছিল। তার ওইখান থেকে তারা হলে যে তাহলে প্রতিটা ম্যাচ এই চাপ নিয়ে খেলেছে। সেই চাপটা কখন বোঝা গেছে, যখন হলে যে নেদারল্যান্ডের সঙ্গে যখন কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে, মেসি কোনোদিন কোনো কোচের সঙ্গে মিসবিহেভ করছে, এটা রেকর্ডেড না। এটা ওই দিন ফর্নহালের সঙ্গে, নেদারল্যান্ড ডাচ কোচের সঙ্গে ওই দিন হলে যে ঝগড়াঝাটি করেছে, একটা প্লেয়ারের সঙ্গে করেছে। তো ওইটা ছিল খুব মেসির জন্য খুব চাপের ওয়ার্ল্ড কাপ ছিল। আর এইটা ছিল একটা মুক্ত মেসির ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয়েছে। যে আর তার কাছে আর চাওয়া পাওয়ার কিছু নাই, যদি এটা পাওয়া যায় বাড়তি। এবং কেউ আপনার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কেউ তো ভাবে নাই যে কাতারের চেয়েও একটা ভয়ঙ্কর মেসি এই ওয়ার্ল্ড কাপে দেখা যাবে। এটা হলে যে লিটারেলি এটা কেউ ভাবে নাই, কিন্তু হলে যে ঘটনাটা আসলে ওইটাই হলো। তাহলে এখন হলে যে সে যেই টেম্পোতে আছে, ওই 2টা ওয়ার্ল্ড কাপ হতেও পারে। আবার না হলেও তো আর্জেন্টিনার জায়গা থেকে যদি ধরা হয়, না হলেও তো ক্ষতি নাই। আবার হলে যে আপনি যে ইতিহাসের কথা বললেন, দেখেন 2010 সালে 2010-এ স্পেন এর আগে কখনো ওয়ার্ল্ড কাপ জেতে নাই। তো কে ভেবেছিল? এবং ওইবার হলে যে ফাইনালে গেল যেই 2টা দলের আগে কখনো ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড নাই, যারা ফাইনালে গেল। তাহলে তো 2010-এ তো নতুন করে চ্যাম্পিয়ন হলো একটা টিম। স্পেনের যে শক্তিমাত্রা, সেই তুলনায় তার অর্জন তো অনেক কম। হ্যাঁ, স্পেন হলো যে ওই যে একটা জেনারেশন, ওই জেনারেশনটা যাবি, এটা তো ওদের সেই গোল্ডেন জেনারেশন বলা যায়। এখন যেটা আছে সেটা হলো যে তাদের নতুন গোল্ডেন জেনারেশন। ওই জেনারেশন পরে 10-এরটা দুর্দান্ত ছিল, 10-এরটা দুর্দান্ত। ওই হলো যে তাহলে কত বছর হলো? 16 বছর। একসময় বেলজিয়াম কিন্তু মানে একটা জেনারেশন গেছে। হ্যাঁ, বেলজিয়ামে 2018 ওয়ার্ল্ড কাপ ছিল, বেলজিয়ামের হলো যে গোল্ডেন জেনারেশন ছিল। এডেন হ্যাজার্ড, তারপর লুকাকু, সবাই। এটা হলো যে হয় নাই, ও কোনো ট্রফি পায় নাই। তো এই জেনারেশনটাও অনেক ভালো ইয়ার জেনারেশন, স্পেনের জেনারেশন, যারা আসলে জেতার ক্ষমতা রাখে। সুতরাং এখন ধরেন যে ভালো একটা ম্যাচ হবে আশা করি, কিন্তু ফাইনাল ম্যাচটা খুব রেয়ার। এটা হয়তো
10% সম্ভাবনা থাকে ভালো সবচেয়ে হওয়ার। আলোচিত প্লেয়ার যদি করা মার্কিং এ থাকে মেসি, তার তো মানে নিষ্ফল ম্যাচও আসতে পারে। কোনো কারণে মেসিকে যদি নিষ্ক্রিয় রাখতে পারে স্পেন, তাহলেও তো আপনি যেটি আগে বলছিলেন যে মেসি আছে আর্জেন্টিনার, মেসি অবশ্যই অ্যাডভান্টেজ। মেসি যদি পারফর্ম করতে না পারে তাহলে বাকিরা এটা মেসির ফেলিওর হবে, কিন্তু এই তাকে আটকানোর মতো এই ডিফেন্ডার বা ওইটা ডিফিকাল্ট। ও যদি মেসির কাজ মানে করার মতো ইন্টেনশন করে, ভেরি ডিফিকাল্ট টু স্টপ হিম। তার মানে অন্য কোনো কৌশল সে বের করে নেবে, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে ন্যাচারাল কিছু ডজ আছে, এগুলি হয় কি মানে ঐশ্বরিক ব্যাপার। হ্যাঁ, ওই দিন প্রথমে যে ইংল্যান্ডের সঙ্গে প্রথম যে বল ধরে না যেটা ধরলো, 3টা প্লেয়ার তাকে স্টপ করে, হ্যাঁ। 3জনে মিলে তাকে স্টপ করতে হচ্ছে। অ্যান্ডারসন শেষ পর্যন্ত কাট খেলো। তার এত এবিলিটি, এই যে পায়ের কাজটা এত সুন্দর তার। হ্যাঁ, আরেকটা হলো একটা জিনিস আপনি খেয়াল করবেন যে যখন প্র্যাকটিস সেশনে ডিফেন্ডারদের প্র্যাকটিস মানে কীভাবে ব্লক করতে হবে বা কীভাবে মানে তাকে স্লো ডাউন করাতে হবে, এই যে প্র্যাকটিসটা কোচ যে করায়, যার পায়ে বল ইউজুয়ালি তারা রাইট ফুটেড, মোস্ট অফ দ্য প্লেয়ার্সের রাইট হলো কারেক্ট ফুট, তো সে তো বল তো ডান পায়ে রাখতেছে। এখন যেদিকে ডিফেন্ডিং প্র্যাকটিসটা করতেছে সে তো রাইট ফুট চিন্তা করে করতেছে, রাইট ফুটের ব্যাপারটা নিয়ে। কিন্তু এখন ওয়ার্ল্ডের যে ম্যারাডোনা লেফট ফুটার, মেসি লেফট ফুটার, এদের হয় কি এই একটা অ্যাডভান্টেজ, ন্যাচারাল অ্যাডভান্টেজ পেয়ে যায় তারা। আমি বুঝতে পারছি। তো এই জিনিসগুলি হয় কি, তারপরে এখন বলে না যে অন্য গ্রহের, আসলে এখন এটা তো তাকে আল্লাহ বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, যাই বলি দিয়ে দিচ্ছে তাকে। এখন এটা তো বিশ্বকাপের আরেকটি ছোট বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আসলে যেভাবে আফ্রিকান প্লেয়াররা যেটা প্রশ্ন শেষ করি আমি, সেটা হলো যে এইবার কিন্তু মেসি কম্পারেটিভলি অন্যান্য মানে ইন্টারন্যাশনাল ম্যাচে বা ক্লাব ম্যাচের থেকে অনেক কম ডিস্টেন্স সে কভার করতেছে, মানে দৌড়চ্ছে কম। হ্যাঁ, তারপরে তার পাসের সংখ্যা, তার বল পাচ্ছে কম, পাসে মানে তাকে কিন্তু ফ্রেশ রাখার চেষ্টা করতেছে কোচ। আচ্ছা, তাকে কিন্তু ফ্রেশ রাখার কোচ চেষ্টা করতেছে, যেগুলো রাইট ফ্ল্যাঙ্কে একদম টাচ লাইনের কাছে ওইখানে, মেসিকে কোনোদিন ব্যাটসম্যানের জন্য কাছে দেখছেন তাকে ওইখানে সারাক্ষণ, সে ওইখানে প্রায় 3 মিনিট 4 মিনিট ওইখানে, মানে একটা ডিফেন্ডারকে অ্যাটেনশন তো মানে কন্ট্যাক্ট মানে আই কন্ট্যাক্টের ওই ডিফেন্ডারের অ্যাটেনশন ওইখানে রাখছে, কাছেও যেতে পারতেছে না, তাহলে আবার এখানটা খালি হয়ে যেতেছে। এই যে যখন দেখি তার ফ্রি যাচ্ছে তখন সে টাইম নিয়ে সুন্দর করে সার্ভিস করতে পারতেছে। এগুলি ট্যাকটিক্যাল বিহেভিয়ার তো কোচের, ওগুলি তো আছে, আর মেসির ওই এবিলিটি আছে, যে কোনো সময় যে কোনো জিনিস সে সুপারভাবে করে দিতে পারে। তাহলে কি মনে হচ্ছে যে এই বিশ্বকাপের মধ্য দিয়ে আসলে মেসি অমরত্বের পথে আসলে অলরেডি সে অমরত্বের জায়গায় চলে গেছে। এইটার জন্য এই যে বাবলা যে একটু আগে যে বলতেছিল যে তার ওয়ার্ল্ড কাপ জেতা না জেতার উপরে তার কিছু আর ওইগুলি কোনো কিছু তাকে টাচ করতে পারবে না। কারণ কি, কিং ছিল পেলে, হ্যাঁ কিং, ফুটবল ঈশ্বর ছিল ম্যারাডোনা। এখন ওকে কি টাইটেল দেবেন আপনারা চিন্তা করে দেখেন, ঈশ্বর তো হয়েই গেছে একজন, এখন ফুটবলে ওরে আর কি দিবেন সেটা এখন রিসার্চ করে বাইর করতে হবে। এখন আমরা দেখছি যে বিভিন্ন ইউরোপের দলগুলোতে আফ্রিকান প্লেয়ারের আধিক্য, বলা হচ্ছে যে ল্যাটিন ফুটবলের বিপরীতে আগামী দিনগুলো থাকবে মূলত আফ্রিকান এবং ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য। আপনার আর্জেন্টিনাতে তো কোনো আফ্রিকান প্লেয়ার নেই না, ইউরোপের দলে ল্যাটিন ফুটবলের বিপরীতে ইউরোপীয় এবং আফ্রিকান ফুটবলের ইউ ক্যানট হেল্প ইট, আপনি ইউ ক্যানট হেল্প ইট, কারণ আমেরিকাতে যে আপনার অ্যাথলেটিক্সে যারা নাকি গোল্ড মেডেল নেয় সব তো অভিবাসী, আফ্রিকান অরিজিন, সেটাই মানে অভিবাসী। আচ্ছা, তারপরে হলো যে অ্যাথলেটিক্স তো গেলই, মানে যেটা মানে মানুষ বলছে প্রেডিক্ট করছে সেটাই হতে যাচ্ছে কিনা, যে মানে ইউরোপিয়ান এবং আফ্রিকানরাই আগামীতে ফুটবলে ডমিনেট করবে কিছুদিন, সেটা দেখা যাচ্ছে তো তাই। কারণ কি, তাদের ফিজিক্যালি দেয়ার স্ট্রং, হ্যাঁ, তারা মোর অ্যাথলেটিক, ন্যাচারাল কেমন জানি একটা দেখবেন, আমি আর হাঁটি হয়তো একটু ফ্ল্যাট ফুটে, আপনিও হাঁটেন আমিও হাঁটি, বাবলাও বোধ একটু ফ্ল্যাট ফুটে হাঁটি, ওরা টোর উপরে হাঁটতেছে, লাফায় লাফায় হাঁটতেছে, খেয়াল করছেন আপনি? তো এই ন্যাচারাল একটা অন্যরকমের ব্যাপার আছে। হ্যাঁ, আর হলো লাভ ফর দ্য গেম, এই একটা জিনিস কিন্তু মানে থাকতে হয়, কোনো যে কোনো একটা প্যাশন থাকতে হয়, এটা ওদের ভিতরে এই জিনিসটা বোধ হয় ন্যাচারাল আর কি। ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ হয়ে আসছে। ফিফার একটা ভূমিকা আমরা দেখলাম যে আমরা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে আইসিসির অনেক সমালোচনা বা তাদের বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি, এবার ফিফাও খানিকটা বিতর্কিত হলো। আপনি কি মনে করেন যে ফিফার যে ভাবমূর্তি এই বিশ্বকাপের মধ্যে দিয়ে খানিকটা লুজ হলো কিনা? হ্যাঁ,
কিছু কিছু জায়গায় এত বড় একটা টুর্নামেন্ট, আমি এটাও মনে করি আবার এত বড় কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে, কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট যখন করতে যাই তখন সেটা কিছু হয়ই। আমি এইটাতে হয়তোবা রেফারিং ডিসিশন ওইটা ভালো, কারো এটা ভালো লাগবে না, কারো ওইটা মানে আমি যেই দল করি সেটা আমার ভালো লাগবে না আমার দলের বিরুদ্ধে গেলে, এইরকম হবেই। কিন্তু মোর অর লেস ইটস এ ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ জনাব সনদ বাবলা এবং গোলাম সরোয়ার টিপু আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে, এবং সবাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করুন। শুভরাত্রি।